সকালে বা রাতে কিছুই খেতে ইচ্ছা করে না। এই জন্যই মনে হয় দুপুরের খাবারটা অমৃত সম লাগে। তার জন্যই আমি চেষ্টা করি সব সময় একটা মুখরোচক আইটেম রাখার। কি দিয়ে কি রান্না করেছি, কিভাবে রান্না করেছি একটু পরে সব আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। নিরামিষ ঝিঙে ডাল অথবা মাছ দিয়ে ঝিঙে রান্না করলে খুবই চমৎকার লাগে খেতে। তার চেয়েও বেশি চমৎকার লাগে এভাবে রান্না করলে। দুইটা ঝিঙে উপর দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। শুধু দুই সাইড একটু কেটে ফেলে দিয়ে ঝিঙেগুলো ছোট ছোট টুকরো করে নেব। উপরের খোসা একটুও ফেলবো না। এইসব সবজির কিন্তু কিছুই ফেলানো হয় না, যেমন ঝিঙের খোসাটাও কিন্তু বাটা খাওয়া যায়। তো আমি গোটা ঝিঙ্গেটাই বাটা করব, তার জন্য খোসাটা আর ফেলছি না। আরও একটা কথা হলো, খোসা সহ ঝিঙ্গে বাটা করলে ঝিঙ্গের রংটা যে কি সুন্দর হয় একটু পরে দেখবেন। ঝিঙ্গে বাটাতে দেওয়ার জন্য কয়েকটা কাঁচামরিচ আর একটা রসুন খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন ব্লেন্ডারের জগে সব একসাথে নিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে মিহি একটা পেস্ট করে নেব। ঝিঙ্গে বাটা হয়ে গেলে রান্না বসিয়ে দিলাম। তেল গরম হলে প্রথমে কয়েকটা চিংড়ি মাছ ভেজে নেব। চিংড়ি মাছে স্বাদ মতো লবণ আর একটু হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। প্রতিদিনের মতো আজও নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া, এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চিংড়ি মাছগুলো উঠাবো না, এক সাইড করে এদিকে কালো জিরা ফোড়নে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে কালো জিরাটাকে ভেজে নেব। এখন দিয়ে দেব অর্ধেকের বেশি ঝিঙ্গে বাটা। অনেকেই অ্যালার্জির কারণে চিংড়ি মাছ এবং কালো জিরা খেতে পারেন না। কালো জিরা খেলেও কিন্তু অ্যালার্জির সমস্যাটা দেখা যায়। এই জন্যই আমি চিংড়ি মাছ বা কালো জিরা ছাড়া কিভাবে ঝিঙ্গে বাটা রান্না করা যায় সেটাও দেখাবো। স্বাদ মতো লবণ, হাফ চা চামচের বেশি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ঢেকে ঢেকে নেড়ে চেড়ে ঝিঙ্গে বাটা রান্না করতে হবে। ঢাকা না দিলে কিন্তু ছিটকে সব বাইরে পড়ে যাবে। আরও সামান্য জল দিয়েও কিন্তু ঝিঙ্গে বাটা করা যায়, আবার জল ছাড়াও ঝিঙ্গে বাটা করা যায়। সেক্ষেত্রে রান্নার সময় একটু জল দিতেই হবে। তার জন্য আমি জল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি ঝিঙ্গেটা। উপরের খোসাটা না ফেলাতে ঝিঙ্গের রংটা দেখুন কত সুন্দর, একেবারে সবুজ চকচকে। যেটা দেখতে সুন্দর লাগে সেটা খেতেও ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। খুব সুন্দর মতো ঝিঙ্গে বাটা রান্না হয়ে গেছে, নামিয়ে নিলাম। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। বাকি ঝিঙ্গে বাটা রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে কুচানো পেঁয়াজ দিলাম। পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেব। চিংড়ি মাছ দিয়ে ঝিঙ্গে বাটা রান্না করেছি, দেখতে যে কত সুন্দর লাগছে, কত লোভনীয় লাগছে। তবে এটাও খারাপ হবে না, ভালোই লাগবে। স্বাদ মতো লবণ দিলাম, হাফ চা চামচের কম হলুদ গুঁড়ো দিয়েছি। নেড়ে চেড়ে আগের মতো করে খুব সুন্দর মতো ঝিঙ্গে বাটা রান্না করে নেব। এবং খুব সুন্দর মতো রান্না হয়েও গেছে, এখন নামাবো। দুইভাবে ঝিঙ্গে বাটা রান্না করলাম। আপনাদের কাছে কোন রান্নাটা বেশি স্বাদের হবে বা ভালো হবে মনে হচ্ছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখন ঘর ঘর সবার অ্যালার্জির সমস্যা, তার জন্যই দুইভাবে ঝিঙ্গে বাটা রান্না করলাম। এই ঝিঙ্গে বাটা রান্না দেখলে অনেকেই বলবেন চিংড়ি মাছ অ্যালার্জির জন্য খেতে পারি না, সেক্ষেত্রে কিভাবে রান্না করতে পারি। তার জন্যই দুইভাবে রান্না করে দেখালাম। ধুন্দুল দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্না করব, তার জন্য কুচানো পেঁয়াজ আর কাঁচামরিচগুলো বেটে নিতে হবে। নতুন বাসায় আসাতে সব কিছুর ভালো সুবিধা থাকাতে
একটু অলসতাও হয়ে গেছে আমার। আগে তো এইসব পাটায় বেটেই রান্না করতাম, এই কয়দিন ব্লেন্ডারেই সব বেটে নিচ্ছি। তবে আমি সব সময় বলবো পাটায় বাটা মশলার রান্নার স্বাদই আলাদা। ট্যাংরা মাছগুলো হলুদ লবণ মাখিয়ে উল্টে পাল্টে ভেজে নিলাম। এই তেলেই রাঁধুনি ফোড়নে দেব। ফোড়নটা রেডি হলে ধুন্দুল দিয়ে দেব। একটা ধুন্দুল দিয়েছি। স্বাদ মতো লবণ দিলাম। কাঁচামরিচ আর পেঁয়াজটা ব্লেন্ডারে বেটে নিয়েছি। কাঁচামরিচের রং কিন্তু খুবই সুন্দর। তরকারির রংটাও একেবারে সবুজ চকচকে হবে। হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিলাম। নেড়ে চেড়ে খুব সুন্দর মতো কষিয়ে নেব। যদিও ধুন্দুল ঝিঙ্গে যতই কষানো হোক, এটা থেকে জল বের হয়, ভালোভাবে কষানো যায় না। মশলাটা ভালো করে কষানো হলেই ফোটানো গরম জল দিয়ে দেব পরিমাণ মতো। ঝোলটা টকবক করে ফুটে উঠেছে, এখন মাছগুলো দিয়ে দেব। ঢাকা দিয়ে রান্না করব 4-5 মিনিট। এরই মধ্যে খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নেব। কত সহজে অল্প সময়ে 2টা রান্না হয়ে গেল, ভাতও রান্না হয়ে গেছে। এখন অন্বেষার জন্য ভাত বেড়ে নেব, অন্বেষা খেয়ে চলে যাবে। যে কোনো মুহূর্তে চলে যাবি, বুঝতি? বাসা তো চিনছত না? ঠাকুর ভরসা। হ্যাঁ, সব কিছু লইছত তো। ঠাকুর তুমি ভরসা। প্রতিদিন গাছে জল দিই, আজকেও একটা ফুলও নাই গো, কেমনে আসন দিব? অন্বেষা, আবার আসিও। সকালবেলায় উনি বাজারে গিয়েছিলেন, রুই মাছ এবং ট্যাংরা মাছ, তেলাপিয়া মাছ এনেছেন, সাথে আম আর লিচু এনেছেন। অন্বেষা যাওয়ার সময় কয়েকটা আম আর লিচু দিয়ে দিয়েছি। মেয়েটা চলে যাচ্ছে, আমার কাছে খুব খারাপ লাগছে। ছাগলে না, বাবারে, ঘাস আছে তো প্রচুর, এ কারণে কেউ কেউ ছাগলও পালন করে। জায়গাটা খোলামেলা, খুব ভালো লাগে এখানে। কেউ যাওয়ার সময় বা আসার সময় অনেক দূর থেকে দেখা যায়। যত দূর চোখ যায় তাকিয়ে আছি, মেয়েটা চলে যাচ্ছে। শুধু রান্নাটা হয়েছে, কিন্তু ঘরের সমস্ত কাজ পড়ে আছে। অনেক সময় লাগবে সবগুলি কাজ গুছিয়ে নিতে। 3 রকমের মাছ এনেছেন। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখতে হবে। এরপরে ঘরটা গুছিয়ে ঝাড়ু দিয়ে মুছে নেব। গতকাল ঘর মোছা হয় নাই। 3.5 কেজি ওজনের বড় একটা রুই মাছ কাটিয়ে এনেছেন। মাছগুলি একেবারে তাজা, যেমন ট্যাংরা মাছগুলো তাজা, তেমনি রুই মাছটাও তাজা। মাছ আনার সাথে সাথে রুই মাছটা সিঙ্কে ঢেলে একটু জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। আবারও ভালো করে ধুয়ে রেখে দেব, লবণ দিয়ে ধোবো না। আজ রুই মাছের তেলটা খুব সুন্দর, এটা আলাদা করে বেছে রেখে দেব, পরে একদিন রান্না করা যাবে। আজ আর কিছুই রান্না করব না, শুধু দুপুরে ভাত খাওয়ার আগে আমাদের জন্য ভাত রান্না করব। মাছের তেলটা দেখুন কত সুন্দর চকচকে।
3.5 কেজি ওজনের রুই মাছের মাথা। এই মাথাটা কিভাবে রান্না করলে বেশি ভালো লাগবে খেতে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। আপনারা যেভাবে রান্না করতে বলবেন সেভাবেই রান্না করার চেষ্টা করব। বেশিরভাগ সময় আমি রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট বা আলুর দম রান্না করি। তেলাপিয়া মাছগুলিও তাজা। সব মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে সামলিয়ে রেখেছি। এবার আমগুলোর কি অবস্থা দেখি। বস্তার মুখ খুলে শুধু অন্বেষাকে কয়েকটা আম দিয়েছিলাম। এখন বাকিগুলো একটু দেখে শুনে সামলাতে হবে। 2 ভাগ বা 3 ভাগ করে রাখবো। একেবারে বেশি নরম যেগুলি ওগুলি একভাবে রাখবো, আগে ওগুলি খাওয়া হবে। আর যেগুলি একটু শক্ত থাকবে ওগুলি আলাদাভাবে রাখবো, ওটা পরে খাওয়া হবে। আমগুলি আনার সময় একটু ভুল হয়ে গেছে, যেমন বস্তায় করে আমগুলি না এনে টুকরিসহ নিয়ে আসলে আমগুলি যত্নে থাকতো। বাজারে যাওয়ার সময় বলছে একটা বস্তা দাও, আমিও বস্তা দিলাম। যদি বলতাম যে বেশি আম আনলে টুকরিসহ নিয়ে আসবে, বস্তায় ঢুকাবে না, বস্তায় ঢুকাতে গেলে পাকা আমগুলি বেশি নরম হয়ে যাবে, আর কাঁচা আমেও একটু যদি আঘাত লাগে আমগুলি পচে যাবে। এই কথা বলি নাই, তার জন্যই ওই টুকরির আমেই বস্তায় ঢুকিয়ে তারপর এনেছেন রিকশায় করে। তো এগুলি আছাড় খেয়ে টেয়ে কিছুটা নরম হয়ে গেছে পাকা আমগুলি। হিমসাগর আম এমনিতেই খুব মিষ্টি। বাড়িতে আমাদেরও একটা হিমসাগর আম গাছ আছে, প্রচুর আম ধরে, কিন্তু আমাদের ভাগ্যে কোনোদিনও জোটে নাই পাকা আম খাওয়ার। কাঁচা আম খেয়েছি। সবগুলো আমই পাকা, তবে যেগুলি একটু শক্ত আছে ওগুলি ওদিকে নিয়ে ফ্লোরেই বিছিয়ে রাখছি, আর যেগুলি নরম হয়ে গেছে ওগুলি এদিকে রাখবো। 2-1 দিনের মধ্যেই নরম আমগুলি খেয়ে নিতে হবে। থাকলে আমগুলো ইয়ে কম থাকতে লাগে, আঘাত কম থাকে। কত রাখবো না 50 টাকা। অন্যান্য বছরের থেকে এই বছর আমের দাম তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে। লিচুর দামও কম আছে, সহনীয় পর্যায়ে আছে। পার্থর জন্য কয়েকটা লিচু খোসা ছাড়িয়ে দিচ্ছি। এরই মধ্যে অনেক অনেক সময় পার হয়ে গেল। এখন দিনের 4টা বাজে। 12টার দিকে হলুদ চা খেয়ে আম দিয়ে ছাতু খেয়েছিলাম, তার জন্য তেমন ক্ষুধাও লাগে নাই। আস্তে ধীরে ভাত রান্না করছি, এখন খাবো। এটাই হবে আমাদের রাতের খাবার, আর খাওয়া হবে আগামীকাল দুপুর 12টার পরে। দুধ ভিজাইছি হবে, দুধ বাটিত করে বসাই দিব। ওই যে আমি শুধু এতক্ষণ ধরে চিন্তা করি দুধ জাল দিব কোনা নেই, ইন্ডাকশনে কিভাবে জাল দিব, পরে চিন্তা করলাম ভাত রান্না করে যে ওই বাটিতে বসাই দিব। অনেকগুলো আম নরম হয়ে গেছে। আম দিয়ে দুধ ভাত খাবো ভাবছিলাম, পাকা আমের খোসাগুলি টেনে টেনে ফেলে দেব, কিন্তু ওভাবে ফেলানো যাচ্ছে না, তাই বটি দিয়েই কেটে ফেলতে হচ্ছে। এখনো দুধ জাল করি নাই, দুধটা ভিজিয়ে রেখেছি, একটু পরে জাল দিয়ে নেব। সব জায়গায়
দিন হোক বা রাত হোক, অনবরত শব্দ। এই শব্দের কারণে ভালোভাবে ভিডিও তৈরি করতে পারি না, অরিজিনাল শব্দগুলি আপনাদেরকে শোনাতে পারি না। আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে আজকের পর্বটিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের জন্য খাবার বেড়ে নিচ্ছি। উনি বলছেন কাঁচামরিচ নিয়েছো কিনা। আমি বলছি না, কাঁচামরিচ তো নিয়ে নাই, কয়েকটা কাঁচামরিচ নিয়ে আসো। এদিকে আকাশে কালো মেঘ ধরে এত অন্ধকার করেছে, মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গেছে। ঝড়ো হাওয়া বৃষ্টি একসাথে আসবে, তার জন্য জানালাগুলো বন্ধ করে আসছি। ভাতের সাথে কাঁচামরিচ খেতে আমার কাছেও ভালো লাগে, তবে সব সময় কাঁচামরিচ খেতে ভালো লাগে না। উনি কিন্তু সব সময় কাঁচামরিচ খাবেন। শুটকি রান্না করলেও কয়েকটা কাঁচামরিচ নিয়ে আসেন, দুই একটা যদিও খায় আর কয়েকটা রেখে দেয়। আনার সময় কিন্তু বেশি করেই আনবে, অভ্যাস হয়ে গেছে। জানালাগুলো বন্ধ করে দেওয়াতে অন্ধকার দেখা যাচ্ছে বেশি। এদিকে গরমও লাগছে, দরজা জানালা সব বন্ধ থাকাতে গরমও লাগছে। প্রথমে ঝিঙ্গে বাটা নিচ্ছি। অন্বেষা শুধু ঝিঙ্গে বাটা দিয়ে খেয়েছে, ও চিংড়ি মাছ খুব পছন্দ করে, তার জন্যই ঝিঙ্গে বাটা করেছি চিংড়ি মাছ দিয়ে। ও খাওয়ার সময় বলছে, মাসিমণি ঝিঙ্গে খেতে ভালো লাগে, তবে রান্না খেতে তেমন ভালো লাগে না, তুমি যেভাবে করেছ এটা হলে আমার আর কিছুই লাগে না। ও শুধু ঝিঙ্গে বাটা দিয়েই গরম গরম ভাত খেয়েছে, আর কিছুই নেই নাই। মাছ নি ভর্তা খায় না। অন্বেষা কয়, মাসিমণি কি দারুণ হয়েছে ভর্তা। এমনি তো সবজি খাইতে খাইতে মন চায় না, ঝিঙ্গা এমনি খাইতে মন চায় না, ভর্তা করণে দারুণ লাগে। মাছের বেশি কি স্বাদ। দুধ জাল দিয়ে ওইখানে রাখিয়েছি। ব্লেন্ডারে ব্লেন্ড করিয়ে রান্না করিয়ে রাখবে আজ কদিন। যে গরম, পাটায় বাড়তে ইচ্ছা করে না কিছু। ঝিঙ্গে বাটা এত চমৎকার হয়েছে, এটা দিয়ে খেতে ইচ্ছা করছে শুধু। এটা কেমন হয়েছে? আমি যখন জিজ্ঞাসা করলাম এটা কেমন হয়েছে, উনি কি ভালো বললেন না মন্দ বললেন, ওনার কোনো মুখের শব্দ আপনারা শুনেছেন কিনা কমেন্টে জানাতে ভুলবেন না। সেদিনও একজন কমেন্টস করেছে যে
নিজে রান্না করে নিজেই ভালো বলছেন, চমৎকার বলছেন। আমি তখন রিপ্লাই দিয়েছি যে হ্যাঁ আমি বলছি। কি হয়েছে, আমি রান্না করেছি, আমি ভালো বলতে পারবো না? খারাপকে খারাপ বলবো, ভালোকে ভালো বলবো, এটাই তো স্বাভাবিক। আমি ভালো বা মন্দ না বললে কে বলবে? ওনাকে যখনই জিজ্ঞাসা করি এই রান্নাটা বা এই তরকারিটা কেমন হয়েছে, উনি জবাবটা একেবারেই আস্তে দেন, অনেকে শুনতেও পান না। তার জন্যই আমি বলি, আমি মনে করি আমার বলাটাতে দোষের কিছু নাই। নিজে রান্না করে নিজেই ভালো বা মন্দ বলবো, এটাতে আবার দোষ কিসের? কিছু কিছু মানুষ আছে প্রতিদিন ভিডিও দেখবে, কিন্তু প্রতিদিন একটা ভালো কমেন্টস করে যে আমাকে উৎসাহ দিবে সেটা না করে তারা শুধু আমার দোষ খোঁজে। কোথায় একটু দোষ পাবে, কোথায় একটু খারাপ কিছু বলতে পারবে, লিখতে পারবে, এই চেষ্টা করে, এই দিকে ওদের খেয়াল থাকে। মনে হচ্ছে যেন একটা বাজে কমেন্টস করে আমাকে কষ্ট দেওয়াটাই তাদের একটা পুণ্যের কাজ। কিছু কিছু মানুষ এরকম আছে, ওরা ঘাপটি মেরে ভিডিওটি দেখবে, কিন্তু কোথাও একটু ভুল খুঁজে পায় কিনা এটা শুধু খেয়াল করবে, ভালোটা ওরা চোখে কোনোদিনও দেখে না। শেষ পাতে আম দুধ ভাত, ওহ কি যে চমৎকার! আমগুলি মধুর মতো মিষ্টি। কথা বলতে বলতে শুধু আম দিয়ে ভাত মেখে খেয়ে যাচ্ছি, দুধটা নিতে মনে হয় ভুলেই গেছি। কি যে চমৎকার লাগছে শুধু আম দিয়ে খেতেই। ওনাকে বলছিলাম দুধটা নিতে, আমি বাম হাতে কি করে দেব? উনি বলছেন দাও, কোনো সমস্যা নাই, কিন্তু আমি দিলাম না। আমার মা বলতেন পুরুষ মানুষদের বাম হাতে খাবার দিতে নাই। তারপরও কোনো কোনো সময় সেই ভুলটাই হয়ে যায়। আম দিয়ে দুধ ভাত আমাদের দুজনের খুব পছন্দের। যে কয়দিন আম থাকবে প্রায় প্রতিদিনই আমরা আম দিয়ে দুধ ভাত খাবো। ছোটবেলা থেকে দুধ ভাত খেতে আমার খুব ভালো লাগতো। আমার বাবার বাড়িতে সারা বছর গরুর দুধ থাকতো। আমার বাবা গরু পালতেন শুধু দুধ খাওয়ার জন্য। সারা বছর দুধ থাকতো, হয়তোবা মাঝে ১-২ মাস দুধ থাকতো না। আমার বাবা যত গরু পেলেছিলেন দুধ খাওয়ার জন্য, বছরে একটা করে বাচ্চা দিত। তার জন্যই আমরা সারা বছর গরুর দুধ খেতে পারতাম। খাওয়া দাওয়া শেষে থালা বাসনগুলো রেখে হাতটা ধুয়ে চলে আসলাম বারান্দায় আপনাদেরকে বৃষ্টি দেখানোর জন্য। ওই যে ধোঁয়ার মতো দেখা যাচ্ছে, ওদিকে কিন্তু অনেক আগ থেকে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে না। সেই দুপুরের পর থেকে ওদিকে একেবারে কালো করে মেঘ ধরেছিল, ওই মেঘটাই ওখানে বৃষ্টি রূপে হচ্ছে, কিন্তু আমাদের এদিকে এখনো বৃষ্টি আরম্ভ হয় নাই। উনিও এসে একবার দেখে গেলেন, অনেক দূর থেকে দেখা যাচ্ছে একেবারে সাদা ধোঁয়ার মতো বৃষ্টি হচ্ছে। এই দৃশ্যটা সরাসরি দেখা যায় না, ছোটবেলায় দেখেছি। আমার বাবার বাড়ি নদীর কাছে। বৃষ্টির সময় আমরা নদীর কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকতাম, অনেক দূরে বৃষ্টি হচ্ছে দেখতাম, অনেক দূর পর্যন্ত দেখা যেত, খুব ভালো লাগতো। যখনই দেখতাম বৃষ্টি ধেয়ে আসছে আমাদের দিকে, তখনই দৌড়ে পালাতাম বাড়িতে। আজ অনেক বছর পর সেই দৃশ্যটি দেখলাম। রিয়াকেও দেখিয়েছি, রিয়া ভিডিও কলে ফোন দিয়েছিল। ও বলছে মা বৃষ্টি হচ্ছে কিনা, আমি বলছি না, অনেক দূরে বৃষ্টি হচ্ছে, আমাদের এদিকে হচ্ছে না। বলছে যে কিভাবে দেখছেন, আমি বলছি এভাবে দেখছি দেখ। তখন ফোনটা এদিকে এনে ওকেও দেখালাম। প্রায় ৩০-৪০ মিনিট যাবৎ ওদিকে বৃষ্টি হয়েছে, শোঁ শোঁ শব্দ শোনা যাচ্ছে, বৃষ্টিও দেখা যাচ্ছে সাদা ধোঁয়ার মতো, কিন্তু এদিকে শুকনো। এদিকে এখনো বৃষ্টি হচ্ছে না, তবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে, এবার মনে হয় এদিকেও ঝুম বৃষ্টি নামবে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে আজকের সম্পূর্ণ পর্বটিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টসগুলি পেলে আমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করার সুযোগ পাই এবং মনে অনেক আনন্দ পাই। এই জন্যই আমি সব সময় আপনাদেরকে বলি, ভিডিও দেখে ভালো লাগলে গঠনমূলক একটি কমেন্টস করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে। ওদিকে বৃষ্টি হয়েছে দেখা গেছে, এদিকে এইমাত্র আইলো বৃষ্টি।